আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি আর দোয়া করি সবসময় আপনারাও ভালো থাকেন। তো আজকে চলে আসলাম সকালে আয়াত বাবার স্কুলে। তো চারপাশটা এত শান্ত সুন্দর লাগছিল, সবুজে ভরা। ভাবলাম একটু আপনাদের সাথে ভিডিও করি। এই যে সামনে একটা জমি দেখা যাচ্ছে, এই জমিটার আমাদের জায়গা আছে বেশ কিছু অংশ। তো এটা হালদা নদীর পাড়। তো চারপাশ থেকে একটু ভিডিও করে চলে আসলাম ঘরে। ঘরে এসে দেখলাম এখনো বাসি বিছনা সব পড়ে আছে। রমজানে তো একটু এরকম হয়ই। এগুলো সব গুছিয়ে নিলাম, আরও কিছু গোছানোর কাজ করি। সকালে তো আর কাজের শেষ নেই। ওগুলো করে দেখলাম বেল দিচ্ছে। গেট খুলে দেখলাম আমাদের ভাড়াটি আসলো। খেতে কিছু টমেটো হয়েছে, আমার জন্য কিছু টমেটো এনেছে, কাঁচা পাকা টমেটো, আর কিছু বেগুন এনেছে। যেহেতু বেগুন গাছগুলো উঠিয়ে ফেলবে, তো ঝাড়া ঝুরা যা বেগুন পেয়েছে কিছু আমার জন্য এনেছে, কিছু নাকি ও রেখেছে। বেগুনগুলো কেটে আজকে রান্না করব। তবে তেমন একটা বেগুন পাইনি, প্রায় পোকা ধরা ছিল। কচি কচি বেগুন, কিন্তু পোকা ধরে গিয়েছে আর কি। যেহেতু এখন ছোটো বেগুনগুলোর সিজন শেষের দিকে, এরকমই হবে। তো টমেটোগুলো কিন্তু খুব ভালো ছিল, আর কাঁচা টমেটোর ভর্তাটা আর কাঁচা টমেটো ভাজিও কিন্তু অনেক মজা। আর 2-3 দিন রাখলে কিন্তু এগুলো একদম পেকে লাল টসটসে হয়ে যাবে। আর ছাদের এই মারিচ গাছগুলো আমি বীজ করার জন্য রেখে দিয়েছি। তো আরও কিছু কাজ করলাম, করে একটু ছাদে আসলাম উপরের রুমটা গুছাতে, আলিফের রুম। তো আমি স্কুলে যাওয়ার আগে পাউডারে কাপড় ভিজতে দিয়েছিলাম। তারপরে স্কুল থেকে এসে কাপড়গুলো ধুয়ে নিয়েছি অফ ক্যামেরায়। তো খুব টায়ার্ড লাগছিলো, আজানকে বলেছি বাবা ছাদে কাপড়গুলো একটু শুকাতে দাও। আর বাচ্চাদেরকে দিয়ে কাজ করালে করে, তারপরও কেন জানি নিজে করার মতো পারফেক্ট হয় না, তারপরও করে, এটাই শুকর আলহামদুলিল্লাহ। কাপড়গুলো কিন্তু ভালো করে ছড়িয়ে দেয়নি, এই কিছু কিছু জায়গায় একটু কুচকে আছে। আসলে রমজানে এমন ফাটানো রোদ চলছে, এখন গরমটাও খুব বেশি, রোদে আসতে খুব ভয় লাগছিল। যাকে এই ফাঁকে একটা কথা বলে নিই, যারা আমার ভিডিওটা দেখছেন কোনো অংশ যদি ভালো লেগে যায় ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। আপনাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটাকে অনেক আপু ভাইদের মাঝে পৌঁছে দিবে। তো তারপর চলে আসলাম অনেক কাজ করে মাদারীপুরের একটা রঙের দোকানে যাব। তো রঙের দোকান থেকে রং কিনে নিয়ে এসেছি। আসার পথে ভাবলাম একটা কিছু শেয়ার করি আপনাদের সাথে। তো এই মাদারীপুরের ক্রস করে আসার সময় আমতল বলে এই জায়গাটাকে। তো এখানে আমতলের এই জায়গায়, যখন আমি আগের ভিডিওতে দেখিয়েছি আকবরিয়া স্কুল, আকবরিয়া স্কুল আমার মেজো ছেলে পড়ে, সেই স্কুলে মেয়ে আর ছেলেদের স্কুল। তো আমার শ্বশুরকে এখানকার চেয়ারম্যান কাদের আলী ছিল তখন, যখন আমার শ্বশুরদের দিন ছিল, অনেক বছর আগের কথা। তো উনি বলল যে মানে আমার শ্বশুর তো মাসাল্লাহ বাড়িতে এক নামেই পরিচয়, রুহুল আমিন হাজি। উনি আল্লাহ তাআলা ওনাকে 2 হাত ভরে কামাই করার রুজি মানে রিজিক দিয়েছিল আর কি। 2 হাত ভরে উনি কামাই যেমন করেছে, 2 হাত ভরে দানও করেছে, অনেক কামাই করেছে কিন্তু মাশাল্লাহ। তো এইখানে এই এই রোডে উনি নাকি চেয়ারম্যান বললো যে মানে আমি এই রোডে একটা স্কুল দিতে চাচ্ছি, শুধু গার্লস স্কুল। তো সেই জন্য আমার শ্বশুরকে ধরেছে আর কি। তো যারা গ্রামে মোটামুটি একটু ভালো পজিশনে আছে ওদেরকেই তো বলে সাহায্য সহযোগিতা করতে। তো আমার শ্বশুরও বললো যে আমিও কিছু করতে চাই। তো এই রোডের এখানে আমার একটা জায়গা আছে প্রায় 8 গন্ডারও উপরে। তো এটা আমি দান করতে চাই, তাহলে আপনি যদি স্কুল করেন জায়গাটা আমি দান করছি, এই জায়গার মধ্যে আপনারা স্কুল করতে পারেন। একটা টাকাও না নিয়ে পুরোটা এই সমাজের উন্নয়নের জন্য আমার শ্বশুর এই জায়গাটা দান করে দিয়েছে। এই যে এখানে একটা পুরনো টাইপের ঘরের মতো দেখা যাচ্ছে, এটা পুরোটা অনেক বড়, কিন্তু জায়গাটা ভিডিওতে হয়তো বা অতটা বোঝা যাচ্ছে না। এটা আমার শ্বশুর দান করে দিয়েছে। তো উনি তো দেশের বাইরে ছিল, তো উনি বলেছে আপনি সব কাগজ রেডি করে ফেলেন, আমি এসে শুধু সিগনেচারটা করব। বাস এটাই, উনি সব কিছু রেডি করে নিয়েছে, আমার শ্বশুর এসে জাস্ট সিগনেচারটা করে দিল। তো এটা হবে যে দান করার কাগজ, কিন্তু উনি এমন করে কাগজটা তৈরি করেছে, এটা বিক্রির কাগজের মতো কাগজ তৈরি করেছে, আর মালিকানার নামের মধ্যে ওই কাদের আলী ওনার নামটা বসিয়ে দিয়েছে। তো এটা আমার শ্বশুর তো সিগনেচার করে দিয়ে সোজা মানুষ, আর উনি তো বিক্রি করছে না যে এত কিছু কাগজ পরে হাতিয়ে দেখবে। উনি তো এটা আল্লাহর নামেই দান করে দিচ্ছে, মানে একটা সবার উন্নয়নের জন্য উনি দান করে দিয়েছে, সিগনেচার করে দিয়েছে। কিন্তু পরবর্তীতে এসে স্কুলটা এতটুকু উঠে আর কাজ হয়নি, এটা এতটুকুতে থেমে আছে। কিন্তু জায়গার কাগজটা মানে জায়গাটা উনি ওনার নামেই করে নিয়েছে, মালিকানা যে লোকটা কাদের আলী চেয়ারম্যান ছিল ওনার নামে করে নিয়েছে। বাংলা সিনেমায় বা নাটকে দেখি যে দুষ্টু চেয়ারম্যান পাজি চেয়ারম্যান, একে তো আমি দুষ্টু চেয়ারম্যান পাজি চেয়ারম্যানই বলবো। উনি মারা গিয়েছে, জানি না আল্লাহ তাআলা ওনার নসিবে জান্নাত না জাহান্নাম কি রেখেছে, দোয়া করি সবাই
সবার ভালোটা বোঝার মতো ইয়ে করুক। তবে আমি একটা জিনিস বলতে চাচ্ছি, ওনার নামে যেটা করে নিয়েছে এই জিনিসটা ওনার ছেলেরা তো এখন মালিক বলতে গেলে। তাহলে মানুষের কি আল্লাহ রসুলের একটু ভয় নেই? একজন মানুষ বিদেশের তিল তিল করে কষ্টের কামাইয়ের টাকা এই জায়গায় এখন কম করে হলো 1 কোটি টাকার উপরে দাম হবে। তো এটা তো আমার শ্বশুরের সন্তানদের প্রাপ্য। উনি সমাজের উন্নয়নের জন্য একটা জিনিস দিয়েছে, বেশ ভালো কথা, অবশ্যই দেওয়া উচিত। কিন্তু এইটাকে আজকে এত বড় চিটিং করে জিনিসটা পুরোটাই হাতিয়ে নিয়েছে। যাক, এখন তো উনি মরে, ওনার হাড্ডিও মনে হয় পচে গিয়েছে, আমি চেয়ারম্যানের কথা বলছি। কিন্তু উনি কি আল্লাহ তাআলার কাছে মাপ পাবেন? তো এই রমজানে দোয়া করি সবাই সবার ভুল ত্রুটি বুঝতে পারুক। এই ভিডিওটাতে আমি এটা শেয়ার করছি কারণ আমার শ্বশুরের নাম কিছুতেই নেই। উনি এই বাড়ির জন্য মাদ্রাসার অনেক কিছু দান করেছে, কিন্তু আমার জেঠা শ্বশুররাও অনেক কিছু দান করেছে, ক্লাবের জন্য, মেডিকেলের জন্য, ইউনিয়ন পরিষদের জন্য অনেক জায়গায় দান করেছে, কিন্তু কোনো কিছুতে নাম নেই। এখন দেখি মানুষে 1 টাকার জিনিস দান করলে 5 জায়গায় নাম লিখে রাখে, যা দেখছি আর কি। বাড়িতে এসে বাসায় থাকতে এত কিছু দেখিনি, আসলে কষ্ট লাগে। আমার শ্বশুরের জন্য আমার ভীষণ কষ্ট লাগে, কারণ অনেক কারণ আছে, আমি পরবর্তীতে ধাপে ধাপে ভিডিওতে বলবো। উনি একটা সময় এসে বাড়িঘর ছাড়া পর্যন্ত হয়ে গিয়েছিল, এত টাকার সম্পদ সব কিছু ছাড়া, সব কিছু ছেড়ে বাসায় চলে যেতে হয়েছিল। আসলে মনে হয় যারা করে যায় সারা জীবন তাদের এমনই ভোগ করতে হয়। ধীরে ধীরে সব আপনাদের সাথে আশা করি শেয়ার করব। তো যা হোক, আমি অনেক কিছু শেয়ার করে ফেলেছি, যদি ভুল ত্রুটি কিছু বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। তো যা হোক, এখন আমি ঘরে এসে আরও কিছু কাজ করে নিলাম, গোসল গাসল সেরে নিলাম, নামাজ পড়ে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করলাম। সবাই তো করে, এটা বলার জন্য বলছি না, এমনিতে কী কী কাজ করলাম সেই হিসেবেই বলছি। আয়াত সোনা পাখিকেও ভাতটা খাইয়ে দিলাম, তারপর এখন ওকে টেবিলে পড়তে বসিয়ে দিয়েছি রান্নাঘরে। তো যেহেতু মিষ্টি আইটেমগুলো একটু আগে আগে তৈরি করে ফেলতে হয়, ইফতারের আগে আগে, যেন ঠান্ডা হয়ে যায়। মিষ্টি যে কোনো খাবার কিন্তু ঠান্ডা হলেই খেতে ভালো লাগে, গরম খাবার গরম গরম মচমচা ভালো লাগে। তো একটা আমি পাটিসাপটা তৈরি করে নিচ্ছি এখন, আর এদিকে আয়াতমণিকে স্কুলের পড়াগুলো দেখিয়ে দিচ্ছি, যেহেতু ওদের প্রতিদিন সিটি হচ্ছে, তারপর মডেল টেস্ট এগুলো হচ্ছে আর কি রমজানে। তো ওদেরকে একটু ভালো করে পড়াটা খেয়াল করতে হচ্ছে। ইফতারের পরে কিন্তু একটু পড়ানো যায় না। তো আমি এই পাটিসাপটাটা আমি রেসিপি আকারে শেয়ার করছি না, কারণ এটা রেসিপি আকারে শেয়ার করা আমার চ্যানেলে আছে, কয়েক ধরনের পাটিসাপটা শেয়ার করা আছে। যেগুলো চ্যানেলে আগে থেকে শেয়ার করা আছে রেসিপি আকারে, সেগুলো আমি আপনাদেরকে রেসিপি আকারে দেখাচ্ছি না, তবে বলে দিচ্ছি, চাইলে দেখে আসতে পারবেন সেজন্য। তো এদিকে আমি নাস্তা বানাচ্ছি। তো পাটিসাপটাটা তৈরি করার পর চুলায় আবার তরকারিও তুলে দিলাম অফ ক্যামেরায়, সেটা তুলে দিয়ে চুলার আঁচটা ছোটো করে দিয়ে আয়াতকে বললাম বাবা পড়ো, আর আমি জানি যে আমি নড়ে গেলে ও একটু পড়বে না। তো আজানকেও আয়াতের পাশে বসিয়ে রেখেছি রান্নাঘরের টেবিলে, একজন একজনকে চেক দিয়ে পড়ানোর মতো আর কি। আজানও পড়ছিল, আয়াতকে বলছে আয়াত মেজো ভাইয়া না পড়লে তুমি আম্মুকে বলে দিবে, আর আজান আয়াত যদি না পড়ে তুমি আম্মুকে বলে দিবে। তো এখন আমি চলে আসলাম ছাদে, কাপড়গুলো নিয়ে যাব, খুব কড়া রোদ তো, কাপড় কিন্তু ছাদে বেশিক্ষণ রাখতে হচ্ছে না, একটু গাছেও পানি দিব, কারণ আসরের পরে কিন্তু আর ছাদে আসা হবে না, ইফতারির তাড়াহুড়োয় থাকবো, এখনও তো তাড়াহুড়োয় আছি। আজকে মাদারীপুর বাজারে গিয়ে ভেবেছিলাম একটু পুঁই শাক নিব, পুঁই শাকের পাকোড়াটা বাচ্চারাও পছন্দ করে, আমারও ভালো লাগে, কিন্তু পুঁই শাকটা পেলাম না, যেতে যেতে কিন্তু বাজার প্রায় শর্টের মতো হয়ে গিয়েছিল। শাকটা এগুলো তো বেশিক্ষণ রাখে না, তো ভাবলাম ছাদ থেকে আলু শাকটা নিয়ে নিই। আলু শাকের পাতা দিয়ে পাকোড়া কিন্তু খুব মজা, আলু শাকের পাতা দিয়ে আলু দিয়ে ভাজিও করে খাওয়া যায়, তারপর আবার ডাল দিয়ে চিংড়ি শুটকি বা ছোটো ইচাগুড়া দিয়ে কিন্তু পাতলা ঝোলে রান্নাও করা যায়, খুব মজা। তারপর সবজি সমোসা করলে ওখানেও দেওয়া যায়, সবজির সাথে অনেক ভালো লাগে। আর এই শাকের না একদম যত্ন করতে হয় না, শুধু মিষ্টি আলু কেটে রুকে দিলেই হয়ে যায়, অনেক গাছ ওঠে, একদম যত্ন না করলেও প্রচুর হয়। আজকে তুললাম শাক, দেখা যায় 2 থেকে 3 দিন পরে আবার শাক তোলা যাবে, খেতেও টেস্টি। তো আমি কথা বলতে বলতে শাক তুলে নিচ্ছি। আর এই শাক কিন্তু প্রথমে আমার জন্য আমার বড় আপা পাঠাতো, খুব পাঠাতো। তো একবার আপা আমাকে বলল, মানে তুমি এরকম করে আলু রুকে দাও, আলু রুকে দিলে শাক মানে ভালো হবে। তো আপার কাছ থেকে শুনেই আমি কিন্তু আলুটা রুকেছি। তো এই ফাঁকে আর একটা কথা বলে নিই, যারা আমার ভিডিওটা আজকে প্রথম দেখছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায়
তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা ক্লিক করে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন। এতে করে আমি পরবর্তীতে যে কোনো নতুন ভিডিও দিলে আপনারা ঝটপট পেয়ে যাবেন আর অবসরে দেখে নিতে পারবেন। আর যারা এই কাজটা প্রথম থেকে করে আমার সাথে আছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর যারা নতুন নতুন অ্যাড হচ্ছেন আমার চ্যানেলে, আপনাদের সবাইকেও অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। এভাবেই আমার চ্যানেলের পাশে থেকে যাবেন। আর যদি আমি কোনো ভুল ত্রুটি করে থাকি বা আরও কিছু নতুন দেখতে চান, নতুন কিছু অ্যাড করলে ভালো হবে, আমাকে কমেন্টের মাধ্যমে পরামর্শ দিতে পারেন। আপনাদের জন্যই তো ভিডিওগুলো দেওয়া, তো আপনারা জানালে আমি সেই হিসেবেই ভিডিওগুলো করার চেষ্টা করব আর কি। তো ছাদ থেকে এসে দেখলাম যে সবজিগুলো হয়ে গিয়েছে। মাছের মাথা দিয়ে বেগুন রান্না করছিলাম, যে বেগুনগুলো ভাড়াটি দিয়েছিল। খুব মজা হয়েছিল কিন্তু তরকারিটা। তো এটাতে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। আসলে রমজানে কিন্তু সব কিছু মানে টাইমটা একদম মেনটেন করে কাজটা করতে হয়, কারণ রমজানের খাবারগুলো সাহারি বা ইফতারি সবগুলো টাইম টু টাইমই লাগে আর কি, একদম নির্দিষ্ট টাইমে লাগে। আর এমনিতে কিন্তু 2টা বাজে যে ভাতটা খাওয়া হয় সেটা 2:30 বাজলেও তেমন সমস্যা হয় না, বা 1:30 বাজে খেয়ে নিলেও সমস্যা হয় না, এতটা ধরা বাঁধার সময় থাকে না, ধীরে সুস্থে করা যায়। কিন্তু রমজানের সব কিছু একদম মেনটেন করে চলতে হয়। আর এই যে এইটা আমি দেখাচ্ছি যে আমার ঘরের দেওয়ালের কিছু অংশ সুইচ বোর্ডের উপর আমি ছোট্টখাটো একটু রং তুলির আঁচড় দিয়েছি, আপনাদের সাথে শেয়ার করছি। আগের একটা ভিডিওতেও তো বলেছি, যেহেতু আমি ঘরের কালার কিছু কিছু চেঞ্জ করব, এই স্মৃতিগুলো কিন্তু থাকবে না, ভাবলাম ইউটিউবে এটা স্মৃতি হয়ে থাক। তো এই ভিডিওটা যখন আমি আমার বড় ছেলেকে দিয়ে করাচ্ছিলাম, আমি দৌড়ে দৌড়ে দেখছিলাম, ওকে বলছি ভিডিওটা করো। ওই এই ছবিটা দেখে বলছে কারো হার্টের সমস্যা থাকলে এখান থেকে নিয়ে হার্ট লাগাই দিতে পারবে। কেমন দুষ্টু দুষ্টু কথা, বড় হয়ে যত হচ্ছে বড় তত কিন্তু দুষ্টুমিগুলো কমছে না। তো এখন অনেক কথাই তো বলে ফেললাম। আসলে বাচ্চাদের সাথে এই দুষ্টু মিষ্টি হাসি ঠাট্টা রাগ মান অভিমান এগুলো দিয়েই কিন্তু আমার দিনটা পার হয়ে যাচ্ছে। আমার একা ঘর, মানে আশেপাশে প্রতিবেশী একটু দূরে দূরে, এতটা কাছে না, বাড়ি থেকে আমার নতুন ঘরটা একটু দূরে আর কি। তো গেটের ভিতরেই বাচ্চাদের নিয়েই আমার জগৎ, বাচ্চারা তো তেমন একটা ঘরে থাকে না। আর আছেন তো আপনারা আমার বন্ধু হয়ে, আপনাদের সাথেই তো বক বক করে যাচ্ছি। তো এটাই, এই যে কম বেশি ছোটোখাটো গল্প গুজব করে করে দিনটা পার করে দিচ্ছি সুখে দুঃখে, এরকমই পাশে থেকে যাবেন। তো এবার একটু নুডলস তৈরি করে নিচ্ছি। আর এখন আয়াত কিন্তু লিখছে, আর পাশাপাশি ওর মাশাল্লাহ ওর নাকের পাওয়ারটা আর কানের পাওয়ারটা যথেষ্ট ভালো। আমি যখন এক একটা জিনিস রান্না করছি, ওকে তো পেছন দিকে ফিরে কথা বলতে দিচ্ছি না, লিখা ডিস্টার্ব হবে। তো ওকে আমি বলছি তুমি তাড়াতাড়ি লিখে নাও, তোমার ইফতারি তোমাকে আগে দিয়ে দিব। ও বলছে আমি জানি তুমি এখন নুডলস রান্না করছো, আমি সুগন্ধ পাচ্ছি। তারপর আবার যখন পাটিসাপটা করছিলাম তখন বলছিল মানে তুমি পাটিসাপটা বানাবে আমি জানি, মানে আমি কি কি তৈরি করছি সব কিছু ও পিছন দিক থেকে কিন্তু বলে দিতে পারছে না দেখেই। ওর নাকের ঘ্রাণটা এরকমই সব বলতে পারে, সব সময় মনে হয় যেন আমাকেই পাহারা দিয়ে থাকে। আসলে বাচ্চা মানুষ করবে কি, সারাক্ষণ মার সাথেই তো থাকে, বাবা তো সারাদিন ঘরে থাকে না, আর ভাইরাও তো স্কুল কোচিং নিয়ে ব্যস্ত। তো যা হোক, এগুলো এই ব্যস্ততার মাঝে কিন্তু বলতে গেলে দিনটা সুন্দরই কেটে যাচ্ছে। একটা সময় ভাবি বাচ্চারা যখন বড় হয়ে যাবে আমার অনেক ফ্রি সময় থাকবে, আর তখন হয়তো বা এই ব্যস্ত দিনগুলোকে অনেক মিস করব। এখন সকাল থেকে রাতটা যে কিভাবে হয়ে যায় নিজেই খুঁজে পাই না। তো এই যে ইফতারিগুলো তৈরি করছি, এখন কিন্তু আজানের আর বেশি দেরি নেই। এই যে বাইরে দেখলেই নিশ্চয়ই বুঝতে পারছেন একদম প্রায় সন্ধ্যাটা ঘনিয়ে এসছে। গাড়ি ঘোড়াও পথে কিন্তু একদম কমে গিয়েছে, সবাই ইফতারের জন্য যার যার ঘর ধরে ফেলেছে আর কি। তো এখন আমি আলুর চপগুলো ভেজে নিচ্ছি। আর আলুর চপের রেসিপি কিন্তু আমার চ্যানেলে কয়েক ধরনের করে দেওয়া আছে, তাই এটা রেসিপি আকারে দেখাচ্ছি না, আর এটা খুব শর্টকাটভাবে করছি, সিম্পলভাবে। তো আলুর চপ বড় ছোট থেকে কেউ পছন্দ করে না এমন কিন্তু নেই বলতে গেলে, আমার তো ভীষণ ভালো লাগে। আর আমি ফ্রিজেও অনেক আলুর চপ ফ্রোজেন করে রেখে দিয়েছি আগে থেকে অন্য ধরনের। তো এগুলো হচ্ছে একদম শর্টকাটভাবে করে নিচ্ছি আর কি, সবসময় তো এক ধরনের খেতে ইচ্ছে করে না। আর ভাজা পোড়াও কিন্তু প্রতিদিন খাওয়া হয় না, 2-3 দিন পর পর করা হয় আর কি। তো এগুলো লাল করে ভেজে নিচ্ছি। আর কি এই যে শাকের পাকোড়াগুলোর জন্য ব্যাটারটা তৈরি করে রেখেছি, এগুলো কড়া করে ভেজে নিচ্ছি। তারপর এগুলো খেতে কিন্তু সস দিয়ে দারুণ মজা। তো এগুলো একে একে তৈরি করে নিচ্ছি। আমার সাহেরির রান্না কিন্তু শেষ। অফ ক্যামেরায়ও কিছু করেছি, ভাজি ডাল এগুলো অফ ক্যামেরায় করেছি, একটু সালাদও করব। তো
তো আসলে সাহারিতে তেমন কিছু খাওয়া হয় না, একটা কি দুইটা দিয়ে কিন্তু খাওয়া হয়ে যায়। এমনি মনে হয় রোজা থাকলে মনে হয় এটা খাবো ওইটা খাবো, ইফতারটা শরবতটা খাওয়ার পর ইফতারিতে আর কিছু তেমন খাওয়া হয় না আসলে। তো এমনিতে মনটা দৌড়ায় আর কি খাবারের দিকে। তো যা হোক, আমি এক এক ইফতারিগুলো তৈরি করে নিচ্ছি। আর এখন প্রায় শেষের দিকে আর কি, ভাজা পোড়াটা তো একটু শেষের দিকে করা হয় মচমচা থাকার জন্য। তো আজকের ইফতারিতে এগুলোই, তরমুজ কেটে ফ্রিজে রেখেছি, শরবত আর সালাদও করেছি। আজকের জন্য এতটুকুই। আগামী ভিডিও দেখার সবাইকে দাওয়াত। আল্লাহ হাফেজ।